মাকড়সার রস। ব্যোমকেশকে একরকম জোর করিয়াই বাড়ি হইতে বাহির করিয়াছিলাম। গত 1 মাস ধরিয়া সে এক জটিল জালিয়াতির তদন্তে মনোনিবেশ করিয়াছিল। একগাদা দলিলপত্র লইয়া রাত দিন তাহার ভিতর হইতে অপরাধীর অনুসন্ধানে ব্যাপৃত ছিল এবং রহস্য যতই ঘনীভূত হইতেছিল তাহার কথাবার্তা কমিয়া আসিতেছিল। লাইব্রেরি ঘরে বসিয়া নিরন্তর এই শুষ্ক কাগজপত্রগুলো ঘাটিয়া ঘাটিয়া তাহার শরীরও খারাপ হইয়া পড়িতেছে দেখিতেছিলাম। কিন্তু সেই কথার উল্লেখ করিলে সে বলিত, না, বেশ তো আছি। সেদিন বৈকালে বলিলাম, আর তোমার কথা শোনা হবে না, চলো একটু বেরিয়ে আসা যাক। দিনের মধ্যে অন্তত 2 ঘন্টা বিশ্রামও তো দরকার। কিন্তু কোনো কিন্তু নয়, চলো লেকের দিকে। 2 ঘন্টায় তোমার জালিয়াত পালিয়ে যাবে না। চলো। কাগজপত্র সরাইয়া রাখিয়া সে বাহির হইল বটে, কিন্তু তাহার মনটা সেই অজ্ঞাত জালিয়াতের পিছু ছাড়ে নাই, বুঝিতে কষ্ট হইল না। লেকের ধারে বেড়াইতে বেড়াইতে হঠাৎ একজন বহু পুরাতন কলেজের বন্ধুর সঙ্গে দেখা হইয়া গেল। অনেকদিন তাহাকে দেখি নাই। আইএ ক্লাসে 2 জন একসঙ্গে পড়িয়াছিলাম। তারপর সে মেডিকেল কলেজে প্রবেশ করে, সেই অবধি ছাড়াছাড়ি। আমি তাহাকে দেখিয়া বলিলাম, আরে মোহন যে, তুমি কোত্থেকে? সে আমাকে দেখিয়া সহর্ষে বলিল, অজিত, তাই তো হে, কতদিন পরে দেখা। তারপর খবর কি? কিছুক্ষণ পরস্পর পিঠ চাপড়াচাপড়ির পর ব্যোমকেশের সহিত পরিচয় করাইয়া দিলাম। মোহন বলিল, আপনি? বড় খুশি হলুম। মাঝে মাঝে সন্দেহ হতো বটে, আপনার কীর্তি প্রচারক অজিত বন্দ্যোপাধ্যায় হয়তো আমার বাল্যবন্ধু অজিত, কিন্তু বিশ্বাস হতো না। জিজ্ঞাসা করিলাম, তুমি আজকাল কি করছো? মোহন বলিল, কলকাতাতেই প্র্যাকটিস করছি। তারপর বেড়াইতে বেড়াইতে নানা কথায় ঘণ্টাখানেক কাটিয়া গেল। লক্ষ্য করিলাম, সাধারণ কথাবার্তার মধ্যে মোহন 2-1 কি একটা বলিবার জন্য মুখ খুলিয়া আবার থামিয়া গেল। ব্যোমকেশও তাহা লক্ষ্য করিয়াছিল। তাই এক সময় অল্প হাসিয়া বলিল, কি বলবেন, বলুন না। মোহন একটু লজ্জিত হইয়া বলিল, একটা কথা বলি বলি করেও বলতে সংকোচ হচ্ছে। ব্যাপারটা এতই তুচ্ছ যে সে নিয়ে আপনাকে বিব্রত করাটা অন্যায়। অথচ আমি বলিলাম, তা হোক, বলো। আর কিছু না হোক, ব্যোমকেশকে কিছুক্ষণের জন্য জালিয়াতের হাত থেকে নিষ্কৃতি তো দেওয়া হবে। জালিয়াত? আমি বুঝাইয়া দিলাম। তখন মোহন বলিল, ও, কিন্তু আমার কথা শুনে হয়তো ব্যোমকেশবাবু হাসবেন। ব্যোমকেশ বলিল, হাসির কথা হলে নিশ্চয়ই হাসব, কিন্তু আপনার ভাব দেখে তা মনে হচ্ছে না। বরঞ্চ বোধ হচ্ছে কোনো একটা সমস্যা কিছুদিন থেকে আপনাকে ভাবিত করে রেখেছে। আপনি তারই উত্তর খুঁজছেন। মোহন সাগ্রহে বলিল, আপনি ঠিক ধরেছেন। জিনিসটা হয়তো খুবই সহজ, কিন্তু আমার পক্ষে এটা একটা দুর্ভেদ্য প্রহেলিকা হয়ে দাঁড়িয়েছে। আমি নেহাত বোকা নই, সাধারণ সহজ বুদ্ধি আছে বলেই মনে করি। অথচ একজন রোগে পঙ্গু চলৎশক্তিরহিত লোক আমাকে প্রত্যহ এমনভাবে ঠকাচ্ছে যে শুনলে আশ্চর্য হয়ে যাবেন। শুধু আমাকে নয়, তার সমস্ত পরিবারের তীক্ষ্ণ সতর্কতা সে প্রতি মুহূর্তে ব্যর্থ করে দিচ্ছে। কথা কহিতে কহিতে আমরা একটা বেঞ্চিতে আসিয়া বসিয়াছিলাম। মোহন বলিল, যতদূর সম্ভব সংক্ষেপে ব্যাপারটা বলছি, শুনুন। কোনো এক বড় মানুষের বাড়িতে আমি গৃহচিকিৎসক। তারা বনেরই বড় মানুষ, কলকাতার বন কেটে বাস। অন্যান্য বিষয় সম্পত্তি ছাড়াও কলকাতায় একটা বাজার আছে, তা থেকে মাসিক 1015 টাকা আয়। সুতরাং আর্থিক অবস্থা কীরকম বুঝতেই পারছেন। এই বাড়ির যিনি কর্তা, তার নাম নন্দদুলাল বাবু। ইনি বলতে গেলে এই বাড়িতে আমার একমাত্র রোগী। বয়সকালে ইনি এত বেশি বদখেয়ালি করেছিলেন যে 50 বছর বয়স হতে না হতেই শরীর একেবারে ভেঙে পড়েছে। বাতে পঙ্গু, আরও যে কত রকমের ব্যাধি তার শরীরকে আশ্রয় করে আছে তা গুণে শেষ করা যায় না। তাছাড়া পক্ষাঘাতেরও লক্ষণ ক্রমেই দেখা দিচ্ছে। আমাদের ডাক্তারি শাস্ত্রে একটা কথা আছে, মানুষের মৃত্যুতে বিস্মিত হওয়ার কিছু নেই, মানুষ যে বেঁচে থাকে এইটাই সবচেয়ে আশ্চর্যের বিষয়। আমার এই রুগীটিকে দেখলে সেই কথাই সর্বাগ্রে মনে পড়ে। এই নন্দলাল বাবুর চরিত্র আপনাকে কি করে বোঝাবো ভেবে পাচ্ছি না। কটুভাষী, সন্দিগ্ধ, কুটিল, হিংসাপরায়ণ, এক কথায় এমন ইতর নীচ স্বভাব আমি আর কখনো দেখিনি। বাড়িতে স্ত্রী, পুত্র, পরিবার সব আছে, কিন্তু কারোর সঙ্গে সদ্ভাব নেই। তার ইচ্ছা যৌবনে যে উচ্ছৃঙ্খলতা করে বেরিয়েছেন, এখনও তাই করে বেড়াবেন। কিন্তু প্রকৃতি বাদ সেধেছেন, শরীরে সেই সামর্থ্য নেই। এই জন্য পৃথিবীশুদ্ধ লোকের উপর তার দারুণ রাগ আর ঈর্ষা। যেন তার এই অবস্থার জন্য তারাই দায়ী। সর্বদা ছল খুঁজে বেড়াচ্ছেন কি করে কাকে জব্দ করবেন। শরীরে শক্তি নেই, বুকে গোলমালও আছে, তাই ঘর ছেড়ে বেরোতে পারেন না। নিজে নিজে ঘরের মধ্যে বসে কেবল বিশ্বব্রহ্মাণ্ডের উপর কদর্য গালাগাল বর্ষণ করেন
আর দিস্তে দিস্তে কাগজে অনবরত লিখে চলেছেন। তার এক খেয়াল, তিনি একজন অদ্বিতীয় সাহিত্যিক, তাই কখনো লাল কালিতে কখনো কালো কালিতে এন্তার লিখে যাচ্ছেন। সম্পাদকদের উপর ভয়ঙ্কর রাগ। তার বিশ্বাস সম্পাদকেরা কেবল শত্রুতা করেই তার লেখা ছাপে না। আমি কৌতূহলী হইয়া জিজ্ঞাসা করিলাম, কি লেখেন? গল্প কিংবা আত্মচরিত হতে পারে। একবার মাত্র সেই লেখার উপর আমি চোখ বুলিয়েছিলাম, তারপর আর সেদিকে তাকাতে পারিনি। সেই লেখা পড়ার পর গঙ্গা স্নান করেও মন পবিত্র হয় না। আজকালকার যারা তরুণ লেখক, সেই গল্প পড়লে তাদেরও বোধ করি দাঁত কপাটি লেগে যাবে। ব্যোমকেশ ঈষৎ হাসিয়া বলিল, চরিত্রটি যেন চোখের সামনে দেখতে পাচ্ছি, কিন্তু সমস্যাটি কি? মোহন আমাদের দুইজনকে দুটি সিগারেট দিয়ে একটি নিজে ধরাইয়া বলিল, আপনারা ভাবছেন এমন গুণবান লোকের আর কোনো গুণ থাকা সম্ভব নয়, কেমন? কিন্তু তা নয়। এর আরেকটা মস্ত গুণ আছে। এই শরীরের উপর ইনি এক অদ্ভুত নেশা করেন। সিগারেটে গোটা দুই টান দিয়ে বলিল, ব্যোমকেশবাবু, আপনি তো এই কাজেরও কাজী। সমাজের নিকৃষ্ট লোক নিয়ে আপনাকে কারবার করতে হয়। মদ, গাঁজা, চন্ডু, কোকেন ইত্যাদি অনেক রকমের নেশায় মানুষকে করতে দেখে থাকবেন, কিন্তু মাকড়সার রস খেয়ে কাউকে নেশা করতে দেখেছেন কি? আমি আটকাইয়া উঠিলাম। মাকড়সার রস? সে আবার কি? মোহন বলিল, এক জাতীয় মাকড়সা আছে যার শরীর থেকে এই বিভৎস বিষাক্ত রস পিষে বার করে নেওয়া হয়। ব্যোমকেশ কতটা আত্মগতভাবে বলিল, ট্যারান্টুলা ড্যান্স। স্পেনে আগে ছিল। এই মাকড়সার কামড় খেয়ে লোকে হরদম নাচত। দারুণ বিষ, বইয়ে পড়েছি বটে, কিন্তু এই দেশে কাউকে ব্যবহার করতে দেখিনি। মোহন বলিল, ঠিক বলেছেন, ট্যারান্টুলা। সাউথ আমেরিকার স্প্যানিশ সংকর এই জাতির মধ্যে এই নেশার খুব বেশি চলন রয়েছে। এই ট্যারান্টুলার রস একটা তীব্র বিষ, কিন্তু খুব কম মাত্রায় ব্যবহার করলে শরীরের স্নায়ুমণ্ডলে একটা প্রবল উত্তেজনা সৃষ্টি করে। বুঝতেই পারছেন, স্বভাবের দোষে স্নায়বিক উত্তেজনা না হলে যারা থাকতে পারে না, তাদের পক্ষে এই মাকড়সার রস কীরকম লোভনীয় বস্তু। কিন্তু নিয়মিত ব্যবহার করলে এর ফল সাংঘাতিক হয়ে দাঁড়ায়। অস্বাভাবিক উত্তেজনার ফলে স্নায়ুমণ্ডল ক্রমশ অসাড় হয়ে পড়ে এবং তারপর মস্তিষ্কের পক্ষাঘাতে মৃত্যু অনিবার্য। আমাদের নন্দদুলালবাবু বোধহয় যৌবনকালে এই চমৎকার নেশাটি ধরেছিলেন। তারপর শরীর যখন অকর্মণ্য হয়ে পড়ল, তখনও নেশা ছাড়তে পারলেন না। আমি যখন গৃহচিকিৎসক হয়ে ওদের বাড়িতে ঢুকলাম, তখন উনি প্রকাশ্যে ওই নেশা চালাচ্ছেন। সে আজ বছরখানেক হলো। আমি প্রথমেই ওটা বন্ধ করে দিলাম। বললাম, যদি বাঁচতে চান তাহলে ওটা ছাড়তে হবে। এই নিয়ে খুব খানিকটা ধস্তাধস্তি হলো। তিনি খাবেনি, আমিও খেতে দেব না। শেষে আমি বললাম, আপনার বাড়িতে ও জিনিস আমি ঢুকতে দেব না, দেখি আপনি কি করে খান। তিনিও কুটিল হেসে বললেন, তাই নাকি? আচ্ছা, আমিও খাবো, দেখি তুমি কি করে আটকাও। যুদ্ধ ঘোষণা হয়ে গেল। পরিবারের আর সকলে আমার পক্ষে ছিলেন, সুতরাং সহজেই বাড়ির চারদিকে কড়া পাহারা বসিয়ে দেওয়া হলো। তার স্ত্রী ছেলেরা পালা করে তাকে পাহারা দিতে লাগলেন, যাতে কোনো ক্রমে সেই বিষ তার কাছে পৌঁছাতে না পারে। তিনি নিজে একরকমের চলৎশক্তিহীন। বাড়ি থেকে বেরিয়ে যে সেই জিনিস সংগ্রহ করবেন, সেই ক্ষমতা নেই। আমি এইভাবে তাকে আগলাবার ব্যবস্থা করে দিয়ে বেশ একটু আত্মপ্রসাদ অনুভব করতে লাগলাম। কিন্তু কিছুতেই কিছু হলো না। এত কড়াকড়ি সত্ত্বেও বাড়িশুদ্ধ লোকের নজর এড়িয়ে তিনি নেশা করতে লাগলেন। কোথা থেকে সেই জিনিস তিনি আমদানি করছেন কেউ ধরতে পারল না। প্রথমটায় আমার সন্দেহ হলো বাড়ির কেউ লুকিয়ে তাকে সাহায্য করছেন। তাই একদিন আমি নিজে সমস্ত দিন পাহারায় রইলুম। কিন্তু আশ্চর্য মশাই, আমার চোখের সামনে তিনবার সেই বিষ খেলেন। তার নাড়ি দেখে বুঝলুম, অথচ কখন খেলেন ধরতে পারলাম না। তারপর তার ঘর আঁতিপাতি করে খুঁজেছি। তার সঙ্গে বাইরের লোকের দেখা করা একেবারে বন্ধ করে দিয়েছি, কিন্তু তবু তার মৌতাদ বন্ধ করতে পারিনি। এখনও সমভাবে সেই ব্যাপার চলছে। এখন আমার সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই যে, লোকটা ওই মাকড়সার রস পায় কোথা থেকে, এবং পেলেও সকলের চোখে ধুলো দিয়ে খায় কি করে? মোহন চুপ করিল। ব্যোমকে শুনিতে শুনিতে অন্যমনস্ক হইয়া পড়িয়াছিল কিনা বলিতে পারি না। মোহন শেষ করিতেই সে উঠিয়া দাঁড়াইয়া বলিল, অজিত, বাড়ি চলো। হঠাৎ একটা কথা মাথায় এসেছে। যদি তা ঠিক হয় তাহলে। বুঝিলাম সেই পুরনো জালিয়াত আবার তাকে চাপিয়া ধরিয়াছে। মোহন এতক্ষণ যে বকিয়া গেল, তাহার শেষের দিকের কথাগুলো হয়তো তাহার কানেও যায় নাই। আমি একটু অপ্রভৃতভাবে বলিলাম, মোহনের গল্পটা তুমি বোধহয় ভালো করে শোনোনি। বিলক্ষণ শুনেছি বই কি, সমস্যাটা খুবই মজার, কৌতূহলও হচ্ছে, কিন্তু এখন কি আমার সময় হবে? আমি একটা বিশেষ শক্ত কাজে। মোহন মনে মনে বোধহয় একটু ক্ষুণ্ণ হইল, কিন্তু সে ভাব গোপন করিয়া বলিল, তবে আর কাজ নেই, থাক। আপনাকে এইসব তুচ্ছ ব্যাপারে মাথা ঘামাতে অনুরোধ করা অবশ্য অনুচিত, কিন্তু কি জানেন,
এর একটা নিষ্পত্তি হলে হয়তো লোকটার প্রাণে বাঁচাতে পারতাম। একটা লোক যত বড় পাপিষ্ঠই হোক, বিন্দু বিন্দু বিষ খেয়ে আত্মহত্যা করছে, চোখের সামনে দেখছি, অথচ নিবারণ করতে পারছি না। এর চেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে? ব্যোমকেশ একটু লজ্জিত হইয়া বলিল, আমি করব না বলিনি তো। এই ধাঁধার উত্তর পেতে হলে ঘন্টা দুয়েক ভাবতে হবে, আর একবার লোকটিকে দেখলেও ভালো হয়, কিন্তু আজ বোধহয় আর পেরে উঠব না। নন্দদুলাল বাবুর মতো অসামান্য লোককে কিছুতেই মরতে দেওয়া যেতে পারে না, সে আমি দেবও না, আপনি নিশ্চিন্ত থাকুন। কিন্তু এখনই আমার বাসায় ফিরতে হচ্ছে, মনে হচ্ছে জালিয়াত লোকটিকে ধরে ফেলেছি, কিন্তু একবার কাগজগুলো ভালো করে দেখা দরকার। সুতরাং আজকের রাতটা নন্দদুলাল বাবু নিশ্চিন্ত মনে বিষ পান করে নিন, কাল থেকে আমি তাকে জব্দ করে দেব। মোহন হাসিয়া বলিল, বেশ, কালই হবে। কখন আপনার সুবিধা হবে বলুন, আমি কার পাঠিয়ে দেব। ব্যোমকেশ একটু চিন্তা করিয়া বলিল, আচ্ছা, এক কাজ করা যাক, তাতে আপনার উৎকণ্ঠার অনেকটা লাঘব হবে। অজিত আজ আপনার সঙ্গে গিয়ে দেখে শুনে আসুক, তারপর ওর মুখে সব কথা শুনে আজ রাত্রেই কিংবা কাল সকালে আমি আপনার ধাঁধার উত্তর দিয়ে দেব। ব্যোমকেশের বদলে আমি যাইব, ইহাতে মোহনের মুখে যে নিরাশার ভাব ফুটিয়া উঠিল, তাহা কাহারও চক্ষু এড়াইবার নয়। ব্যোমকেশ তাহা দেখিয়া হাসিয়া বলিল, আপনার বাল্যবন্ধু বলেই বোধ হয় অজিতের উপর আপনার তেমন একটা ইয়ে নেই, কিন্তু হতাশ হবেন না, সৎসঙ্গে পড়ে ওর বুদ্ধি এখন এমনি ভীষণ তীক্ষ্ণ হয়ে উঠেছে যে তার দু একটা দৃষ্টান্ত শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হয়তো নিজেই আপনাকে এই ব্যাপারে সমস্ত রহস্যই উদ্ঘাটিত করে দেবে, আমাকে দরকারও হবে না। এত বড় সুপারিশেও মোহন বিন্দুমাত্র উৎসাহিত হইল না। রুই কাতলা ধরিবার আশায় ছিপ ফেলিয়া যাহারা সন্ধ্যাকালে পুঁটি মাছ ধরিয়া গৃহে প্রত্যাবর্তন করে, তাহাদের মতো মুখভাব করিয়া সে বলিল, অজিতই চলুক তাহলে, কিন্তু ও যদি না পারে? হ্যাঁ, সে আর বলতে, তখন তো আমি আছি। ব্যোমকেশ আমাকে আড়ালে ডাকিয়া বলিল, সব জিনিস ভালো করে লক্ষ্য করো, আর চিঠিপত্র কি আসে খোঁজ নিও। এই বলিয়া সে প্রস্থান করিল। ব্যোমকেশকে অনেক জটিল রহস্যের মর্মোদ্ঘাটন করিতে দেখিয়াছি ও তাহাতে সাহায্য করিয়াছি। তাহার অনুসন্ধান পদ্ধতিও এতদিন একসঙ্গে থাকিয়া অনেকটা আয়ত্ত হইয়াছে। তাই মনে মনে ভাবিলাম, এই সামান্য ব্যাপারের কিনারা করিতে পারিব না। বিশেষত আমার প্রতি মোহনের বিশ্বাসের অভাব দেখিয়া ভিতরে ভিতরে একটা জিদও চাপিয়াছিল। যেমন করিয়া পারি এই ব্যাপারের একটা নিষ্পত্তি করিব। মনে মনে এইরূপ সংকল্প আটিয়া মোহনের সহিত লেক হইতে বাহির হইলাম। বাস আহরণে যখন নির্দিষ্ট স্থানের নিকট উপস্থিত হইলাম, তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে। রাস্তার গ্যাস জ্বলিয়া উঠিতেছে। মোহন পথ দেখাইয়া লইয়া গেল। সার্কুলার রোড হইতে একটা বড় গলি ধরিয়া কিছুদূর অগ্রসর হইবার পর সম্মুখে এক লোহার রেলিংযুক্ত বড় বাড়ি দেখাইয়া মোহন বলিল, এই বাড়ি। দেখিলাম সেকেলে ধরনের পুরাতন বাড়ি। সম্মুখে লোহার ফটকে টুল পাতিয়া দারোয়ান বসিয়া আছে। মোহনকে দেখিয়া সেলাম করিয়া পথ ছাড়িয়া দিল, কিন্তু আমার প্রতি সন্দিগ্ধ দৃষ্টিপাত করিয়া বলিল, বাবুজি আপকো ভিতর জানা। মোহন হাসিয়া বলিল, ভয় নেই দারোয়ান, উনি আমার বন্ধু। ঠিক হ্যাঁ, বহুত খুব। দারোয়ান সরিয়া দাঁড়াইল। আমরা বাড়ির সম্মুখস্থ অঙ্গনে প্রবেশ করিলাম। অঙ্গন পার হইয়া বারান্দায় উঠিতেই ভিতর হইতে একটি 20-22 বছরের যুবক বাহির হইয়া আসিল। কে, ডাক্তারবাবু? আসুন। তারপর আমার দিকে সপ্রশ্ন নেত্রে চাহিয়া জিজ্ঞাসা করিল, ইনি? মোহন তাহাকে একটু তফাতে লইয়া গিয়া নিম্নকণ্ঠে কি বলিল, যুবকও উত্তর দিল, বেশ তো, বেশ তো, উনি আসুন না। মোহন তখন পরিচয় করাইয়া দিল, গৃহস্বামীর জ্যেষ্ঠ পুত্র, নাম অরুণ। তাহার অনুবর্তী হইয়া আমরা বাড়ির ভিতর প্রবেশ করিলাম। 2টা ঘর অতিক্রম করিয়া তৃতীয় ঘরের বন্ধ দরজায় করাঘাত করিতেই ভিতর হইতে একটা কলহ তীক্ষ্ণ ভাঙা কণ্ঠস্বর শোনা গেল। কে কে তুমি? এখন আমায় বিরক্ত করো না, আমি লিখছি। অরুণ বলিল, বাবা, ডাক্তারবাবু এসেছেন। অভয়, দোর খোল। একটি 18-19 বছরের যুবক, বোধহয় গৃহস্বামীর দ্বিতীয় পুত্র, দ্বার খুলিয়া দিল। আমরা সকলে ঘরে প্রবেশ করিলাম। অরুণ চুপি চুপি অভয়কে জিজ্ঞাসা করিল, খেয়েছেন? অভয় ম্লানভাবে ঘাড় নাড়িল। ঘরে ঢুকিয়াই প্রথমে দৃষ্টি পড়িল ঘরের মধ্যস্থলে খাটের উপর বিছানা পাতা হইয়াছে, এবং সেই বিছানায় বালিশের ঠেস দিয়া বসিয়া ডান হাতে উত্থিত কলম ধরিয়া অতি শীর্ণকায় নন্দদুলাল বাবু ক্রুদ্ধ কষায়িত নেত্রে আমাদের দিকে চাহিয়া আছেন। মাথার উপর উজ্জ্বল বৈদ্যুতিক আলো জ্বলিতেছিল, আর একটা টেবিল ল্যাম্প খাটের ধারে উঁচু টিপাইয়ের উপর রাখা ছিল। তাই লোকটির সমস্ত অবয়ব ভালো করিয়া দেখিতে পাইলাম। তাহার বয়স বোধ করি 50-এর নিচেই, কিন্তু মাথার চুল সব পাকিয়া একটা শ্রীহীন পাশুটে বর্ণ ধারণ করিয়াছে। হাড় চওড়া, ধারালো মুখে মাংসের লেশ মাত্র নাই। হনুর অস্থি যেন
চর্ম ভেদ করিয়া বাহির হইবার উপক্রম করিতেছে। পাতলা দ্বিধাভগ্ন নাকটা মুখের উপর গৃধের ন্যায় ঝুলিয়া পড়িয়াছে। চোখ দুটো কোনো এক অস্বাভাবিক উত্তেজনার ফলে অত্যন্ত উজ্জ্বল হইয়া উঠিয়াছে, কিন্তু উত্তেজনার অবসানে আবার যে তা মৎস্যচক্ষুর মতো ভাবলেশীন হইয়া পড়িবে তাহার আভাসও সেই চক্ষে লুকায়িত আছে। নিম্নের ঠোঁট শিথিল হইয়া ঝুলিয়া পড়িয়াছে। সব মিলিয়া মুখের উপর একটা কদাকার ক্ষুধিত অসন্তোষ যেন রেখায় রেখায় চিহ্নিত হইয়া আছে। কিছুক্ষণ এই প্রেতাকৃতি লোকটির দিকে বিস্মিতভাবে চাহিয়া থাকিয়া দেখিলাম তাহার বাঁ হাতটা থাকিয়া থাকিয়া অকারণে আনর্তিত হইয়া উঠিতেছে, যেন সেটা স্বাধীনভাবে দেহ হইতে সম্পূর্ণ বিযুক্ত হইয়া নৃত্য শুরু করিয়া দিয়াছে। মৃত ব্যাঙের দেহে তড়িৎ সংস্পর্শে চমকাইয়া উঠিতে যারা দেখিয়াছেন তাহারা এই স্নায়ুনৃত্য কতকটা আন্দাজ করিতে পারিবেন। নন্দদুলাল বাবুও বিষ দৃষ্টিতে আমার দিকে তাকাইয়াছিলেন। সেই ভাঙা অথচ তীব্র স্বরে বলে উঠলেন, ডাক্তার, এ আবার কাকে নিয়ে এসেছ? কি চায় লোকটা? যেতে বল, যেতে বল। মোহন চোখের একটা ইশারা করিয়া আমাকে জানাইল যে আমি যেন গৃহস্বামীর এরূপ সম্ভাষণে কিছু মনে না করি। তারপর শয্যার উপর হইতে বিক্ষিপ্ত কাগজগুলো সরাইয়া শয্যাপার্শ্বে রাখিয়া রোগীর নাড়ি হাতে লইয়া স্থির হইয়া দেখিতে লাগিল। নন্দদুলাল বাবু মুখে একটা বিকৃত হাস্য লইয়া একবার আমার পানে একবার ডাক্তারের পানে তাকাইতে লাগিলেন। বাঁ হাতটা তেমনি নৃত্য করিতে লাগিল। শেষে হাত ছাড়িয়া দিয়া মোহন বলিল, আবার খেয়েছেন? বেশ করেছি, খেয়েছি। কার বাবার কি? মোহন অধর দংশন করিল, তারপর বলিল, এতে নিজেরই কেবল ক্ষতি করছেন, আর কারো নয়। কিন্তু সে তো আর আপনি বুঝবেন না, বুঝবার সেই ক্ষমতাই নেই। ওই বিষ খেয়ে খেয়ে মস্তিষ্কের দফা রফা করে ফেলেছেন। নন্দদুলাল বাবু মুখের একটা পৈচাসিক বিকৃতি করিয়া বলিলেন, তাই নাকি? আর মস্তিষ্কের দফা রফা করে ফেলেছি? কিন্তু তোমার ঘটে তো অনেক বুদ্ধি আছে, তবে ধরতে পারছো না কেন? বলি চারদিকেই তো সেপাই বসিয়ে দিয়েছ, কই ধরতে তো পারলে না? বলিয়া হিহি করিয়া এক অশ্রাব্য হাসি হাসিতে লাগিলেন। মোহন বিরক্তভাবে উঠিয়া দাঁড়াইয়া বলিল, আপনার সঙ্গে কথা কওয়াই ঝকমারি, যা করছিলেন করুন। নন্দদুলাল বাবু পূর্ববৎ হিহি করিয়া হাসিতে হাসিতে বলিলেন, দুও ডাক্তার, দুও, আমায় ধরতে পারলে না। দিনতা না দিনা দিনা পাকান্ন না। সঙ্গে দুই হাতের বৃদ্ধাঙ্গুলি তুলিয়া নাড়িতে লাগিলেন। নিজের পুত্রদের সম্মুখে এই কদর্য অসভ্যতা আমার অসহ্য বোধ হইতে লাগিল। মোহনেরও বোধ করি ধৈর্যের বন্ধন ছিঁড়িবার উপক্রম করিতেছিল। সে আমাকে বলিল, নাও অজিত, কি দেখবে দেখে শুনে নাও, আর পারা যায় না। হঠাৎ বৃদ্ধাঙ্গুষ্ঠ আস্ফালন থামাইয়া নন্দদুলাল বাবু দুই সর্পচক্ষু আমার দিকে ফিরিয়া কটুকণ্ঠে বলিলেন, কে হে তুমি? আমার বাড়িতে কোন মতলবে ঢুকেছ? আমি কোনো জবাব দিলাম না। তখন, চালাকি করবার আর জায়গা পাওনি, ওসব ফন্দি ফিকির এখানে চলবে না, বুঝেছ জাদু? এই বেলা চটপট সরে পড়ো, নইলে পুলিশ ডাকবো, যত সব নচ্ছার ছিচকে চোরের দল। বলিয়া মোহনকেও নিজের দৃষ্টির মধ্যে সাপটাইয়া লইলেন। সে আমাকে কি উদ্দেশ্যে আনিয়াছে ঠিক না বুঝিলেও আমার উপর তাহার ঘোর সন্দেহ জন্মিয়াছিল। অরুণ লজ্জিতভাবে আমার কানে কানে বলিল, ওর কথায় কান দেবেন না, ওটা খেলে ওর আর জ্ঞান বুদ্ধি থাকে না। মনে মনে ভাবিলাম, কি ভয়ঙ্কর এই বিষ, যাহা মানুষের সমস্ত গোপন দুষ্প্রবৃত্তিকে এমন উগ্র প্রকট করিয়া তোলে। যে ব্যক্তি জানিয়া শুনিয়া ইহা খায়, তাহার নৈতিক অধোগতির মাত্রাই বা কে নিরূপণ করিবে? ব্যোমকেশ বলিয়াছিল, সব দিক ভালো করিয়া লক্ষ্য করিতে। তাই যতদূর সম্ভব তাড়াতাড়ি ঘরের চতুর্দিকে ঘুরিয়া ঘুরিয়া দেখিয়া লইলাম। ঘরটা বেশ বড়, আসবাবপত্রও অধিক নাই। একটা খাট, গোটা 2-3 চেয়ার, একটা আলমারি ও একটা তেপায়া টেবিল। এই টেবিলের উপর ল্যাম্পটা রাখা আছে এবং তাহারই পাশে কয়েক দিস্তা অলিখিত কাগজ ও অন্যান্য লেখার সরঞ্জাম রহিয়াছে। লিখিত কাগজপত্রগুলো অবিন্যস্তভাবে চারদিকে ছড়ানো। আমি একটা কাগজ তুলিয়া লইয়া কয়েক ছত্র পড়িয়াই শিহরিয়া রাখিয়া দিলাম। মোহন যাহা বলিয়াছিল তাহা সত্য। এই লেখা পড়িলে ফরাসি বস্তুতান্ত্রিক এমিল জোলারও বোধ করি গা ঘিনঘিন করিত। শুধু তাই নয়, লেখার বিশেষ রসালো স্থলগুলিতে লাল কালির দাগ দিয়া লেখক মহাশয় সেই দিকে দৃষ্টি আকর্ষণের ব্যবস্থা করিয়া দিয়াছেন। বস্তুত এতখানি নোংরা জঘন্য মনের পরিচয় আমি আর কোথাও পাইয়াছি বলিয়া স্মরণ হইল না। নন্দদুলাল বাবুর দিকে একটা ঘৃণাপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করিয়া দেখিলাম তিনি আমার আবার লেখায় মন দিয়েছেন। পার্কারের কলম দ্রুত বেগে কাগজের উপর সঞ্চরণ করিয়া চলিয়াছে। পাশের টেবিলে দোয়াতদানিতে আর একটা মেটে কালো রঙের পার্কারের ফাউন্টেন পেন রাখা আছে। লেখা শেষ হইলেই বোধ করি দাগ দেওয়া আরম্ভ হইবে।
হইলও তাই। পাতাটা শেষ হইতেই নন্দদুলাল বাবু কালো কলম রাখিয়া লাল কলমটা তুলিয়া লইলেন। আঁচড় কাটিয়া দেখিলেন কালি ফুরাইয়া গিয়াছে। তখন টেবিলের উপর হইতে লাল কালির চ্যাপটা শিশি লইয়া তাতে কালি ভরিলেন। তারপর গম্ভীরভাবে নিজের লেখার মণিমুক্তাগুলি চিহ্নিত করিতে লাগিলেন। আমি মুখ ফিরাইয়া লইয়া ঘরের অন্যান্য জিনিসগুলা দেখিতে লাগিলাম। আলমারিটাতে কিছু ছিল না, শুধু কতগুলো অর্ধেক ঔষধের শিশি পড়িয়াছিল। মোহন বলিল সেগুলো তাহারই প্রদত্ত ঔষধ। ঘরে দুটি জানালা, দুটি দরজা। একটি দরজা দিয়ে আমরা প্রবেশ করিয়াছিলাম, অন্যটি সম্বন্ধে জিজ্ঞাসা করিয়া জানিলাম ওইদিকে স্নানের ঘর ইত্যাদি আছে। সে ঘরটাও দেখিলাম। বিশেষ কিছু নাই, কয়েকটা কাঁচা কাপড়, তোয়ালে, তেল, সাবান, মাজন ইত্যাদি রহিয়াছে। জানালা দুটো সম্বন্ধে অনুসন্ধান করিয়া জানা গেল বাহিরের সহিত উহাদের কোনো যোগ নাই, তাছাড়া অধিকাংশ সময়ই বন্ধ থাকে। ব্যোমকেশ থাকিলে কিভাবে অনুসন্ধান করিত তাহা কল্পনা করিবার চেষ্টা করিলাম, কিন্তু কিছুই ভাবিয়া পাইলাম না। দেয়ালে টোক্কা মারিয়া দেখিব কিনা ভাবিতেছি, হয়তো কোথাও একটি গুপ্ত দরজা আছে। এমন সময় চোখে পড়িল দেয়ালে একটি তাকের উপর একখানা চাঁদির আঁতরদানি রহিয়াছে। সাগ্রহে সেটাকে পরীক্ষা করিলাম। তাহার মধ্যে খানিকটা তুলা ও খোপে খোপে আতর রহিয়াছে। চুপি চুপি অরুণকে জিজ্ঞাসা করিলাম, উনি কি আতর মাখেন নাকি? সে অনিশ্চিতভাবে মাথা নাড়িয়া বলিল, কি জানি, বোধহয় না, মাখলে গন্ধ পাওয়া যেত। এটা কতদিন ধরে এই ঘরে আছে? তা বরাবরই আছে, বাবাই ওটা আনিয়ে রেখেছিলেন। ঘাড় ফিরাইয়া দেখিলাম লেখা বন্ধ করিয়া নন্দদুলাল বাবু এই দিকেই তাকাইয়া আছেন। মন উত্তেজিত হইয়া উঠিল। খানিকটা তুলা আতরে ভিজাইয়া পকেটে পুরিয়া লইলাম। তারপর ঘরের চারদিকে একবার শেষ দৃষ্টিপাত করিয়া বাহির হইয়া আসিলাম। নন্দদুলাল বাবুর দৃষ্টি আমাকে অনুসরণ করিল। দেখিলাম তাহার মুখে সেই শ্লেষপূর্বক কদর্য হাসিটা লাগিয়া আছে। বাহিরে আসিয়া আমরা বারান্দায় বসিলাম। আমি বলিলাম, এখন আপনাদের কয়েকটা প্রশ্ন করতে চাই, কোনো কথা গোপন না করে উত্তর দেবেন। অরুণ বলিল, বেশ, জিজ্ঞাসা করুন। আমি বলিলাম, আপনারা ওকে সর্বদা নজরবন্দিতে রেখেছেন, কে কে পাহারা দেয়? আমি, অভয় আর মা পালা করে ওর কাছে থাকি। চাকর বাকর বা অন্য কাউকে কাছে যেতে দেই না। ওকে কখনো ওই জিনিস খেতে দেখেছেন? না, মুখে দিতে দেখিনি, তবে খেয়েছেন তা জানতে পেরেছি। জিনিসটার চেহারা কি কেউ কিরকম সেটা কি কেউ দেখেছেন? যখন প্রকাশ্যে খেতেন তখন দেখেছিল। জলের মতো জিনিস হোমিওপ্যাথিক শিশিতে থাকতো, তারই কয়েক ফোঁটা শরবত কিংবা অন্য কিছুর সঙ্গে মিশিয়ে খেতেন। সেরকম শিশি আর ঘরে কোথাও নেই, কিছু জানেন? জানি, আমরা তন্ন তন্ন করে খুঁজেছি, ঘরে কোথাও নেই। তাহলে নিশ্চয়ই বাইরে থেকে আসে। কে আনে? অরুণ মাথা নাড়িল, বলল, জানি না। আপনারা তিনজন ছাড়া আর কেউ ঘরে ঢোকে না? ভালো করে ভেবে দেখুন। না, কেউ না, এক ডাক্তারবাবু ছাড়া। আমার জেরা ফুরাইয়া গেল। আর কি জিজ্ঞাসা করিব? গালে হাত দিয়া ভাবিতে ভাবিতে ব্যোমকেশের উপদেশ স্মরণ হইল। পুনশ্চ আরম্ভ করিলাম, ওর কাছে কোনো চিঠিপত্র আসে? না। কোনো পার্সেল কি অন্যরকম কিছু? এবার অরুণ বলিল, হ্যাঁ, হপ্তায় একখানা করে রেজিস্ট্রির চিঠি আসে। আমি উৎসাহে লাফাইয়া উঠিলাম, কোত্থেকে আসে, কে পাঠায়? লজ্জায় ঘাড় নিচু করিয়া অরুণ আস্তে আস্তে বলিল, কলকাতা থেকেই আসে, রেবেকা লাইট নামে একজন স্ত্রীলোক পাঠায়। আমি বলিলাম, বুঝেছি। চিঠিতে কি থাকে আপনারা দেখেছেন কি? দেখেছি বলিয়া অরুণ মোহনের পানে তাকাইল। আমি সাগ্রহে জিজ্ঞাসা করিলাম, কি থাকে? সাদা কাগজ। সাদা কাগজ? হ্যাঁ, খালি কতগুলো সাদা কাগজ খামের মধ্যে পোড়া থাকে, আর কিচ্ছু না। আমি হতবুদ্ধির মতো প্রতিধ্বনি করিলাম, আর কিচ্ছু না? না। কিছুক্ষণ নির্বাক হইয়া তাকাইয়া রইলাম। শেষে বলিলাম, ঠিক জানেন খামের ভিতর আর কিচ্ছু থাকে না? অরুণ একটু হাসিয়া বলিল, ঠিক জানি। বাবা নিজে পিয়নের সামনে রসিদ দস্তখত করে চিঠি নেন বটে, কিন্তু আগে আমিই চিঠি খুলি, তাতে সাদা কাগজ ছাড়া আর কিছুই থাকে না। প্রত্যেকবার আপনিই চিঠি খোলেন? কোথায় খোলেন? বাবার ঘরে, সেইখানেই পিয়ন চিঠিটি নিয়ে যায় কিনা। কিন্তু এ তো ভারী আশ্চর্য ব্যাপার, সাদা কাগজ রেজিস্ট্রি করে পাঠাবার মানে কি? মাথা নাড়িয়া অরুণ বলিল, জানি না। আরও কিছুক্ষণ বোকার মতো বসিয়া থাকিয়া শেষে একটা নিঃশ্বাস ফেলিয়া উঠিয়া পড়িলাম। রেজিস্ট্রি চিঠির কথা শুনিয়া মনে আশা হইয়াছিল যে ফন্দিটা বুঝি ধরিয়া ফেলিয়াছি, কিন্তু না, ওদিকের দরজায় একেবারে তালা লাগানো। বুঝিলাম আপাত দৃষ্টিতে ব্যাপারটা সামান্য ঠেকিলেও আমার বুদ্ধিতে কুলাইবে না। তুলা শুনিতে নরম, কিন্তু ধুনিতে লবে যান। ওই বিষ জর্জরিত দেহ, অকালপঙ্গু বুড়ো লম্পটটা
আঁটিয়া ওঠা আমার কর্ম নয়, এখানে ব্যোমকেশের সেই শানিত ঝকঝকে মস্তিষ্কটি দরকার। মলিন মুখে ব্যোমকেশকে সব কথা জানাইব বলিয়া বাহির হইতেছি। হঠাৎ একটা কথা স্মরণ হইল। জিজ্ঞাসা করিলাম, নন্দদুলালবাবু কাউকে চিঠিপত্র লেখেন? অরুণ বলিল, না, তবে মাসে মাসে মানি অর্ডার করে টাকা পাঠান। কাকে পাঠান? লজ্জাম্লান মুখে অরুণ বলিল, ওই ইহুদি স্ত্রী লোকটাকে। মোহন ব্যাখ্যা করিয়া বলিল, ওই স্ত্রীলোকটা আগে নন্দদুলালবাবুর। বুঝেছি, কত টাকা পাঠান? 100 টাকা, কিন্তু কেন পাঠান তা বলতে পারি না। মনে মনে ভাবিলাম পেনশন, কিন্তু মুখে সেই কথা না বলিয়া একাকী বাহির হইয়া পড়িলাম। মোহন রহিয়া গেল। বাসায় পৌঁছিতে রাত্রি 8টা বাজিল। ব্যোমকেশ লাইব্রেরি ঘরে ছিল। দ্বারে ধাক্কা দিতেই কপাট খুলিয়া গেল। কি খবর, সমস্যা ভঞ্জন হলো? না। আমি ঘরে ঢুকে একটা চেয়ারে বসিয়া পড়িলাম। ইতিপূর্বে ব্যোমকেশ একটা মোটা লেন্স লইয়া একখণ্ড কাগজ পরীক্ষা করিতেছিল। এখন আবার যন্ত্রটা তুলিয়া লইল। তারপর আমার দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টি হানিয়া বলিল, ব্যাপার কি? এত শৌখিন হয়ে উঠলে কবে থেকে? আতর মেখেছ যে? মাখিনি, নিয়ে এসেছি। তাহাকে আদ্যপান্ত সমস্ত বিবরণ বর্ণনা করিয়া শুনাইলাম। সেও বোধ হইল মন দিয়া শুনিল। উপসংহারে আমি বলিলাম, আমার দ্বারা তো হলো না ভাই, এখন দেখো তুমি যদি কিছু পারো। তবে আমার মনে হয় এই আতরটা অ্যানালাইজ করলে কিছু পাওয়া যেতে পারে। কি পাওয়া যাবে? মাকড়সার রস? ব্যোমকেশ আমার হাত হইতে তুলাটা লইয়া তাহার আঘ্রাণ গ্রহণ করিয়া বলিল, আহ, চমৎকার গন্ধ, খাঁটি অম্বুরি আতর। তুলাটা হাতের চামড়ার উপর ঘষিতে ঘষিতে বলিল, হ্যাঁ, কি বলছিলে, কি পাওয়া যেতে পারে? আমি একটু ইতস্তত করিয়া বলিলাম, হয়তো নন্দদুলালবাবু আতর মাখিবার ছল করে। ব্যোমকেশ হাসিয়া উঠিল। 1 মাইল দূর হইতে যার গন্ধ পাওয়া যায় সে জিনিস কেউ লুকিয়ে ব্যবহার করতে পারে? আর নন্দদুলালবাবু যে আতর মাখেন তার কোনো প্রমাণ পেয়েছ? না, তা পাইনি বটে, কিন্তু না হে না, ওদিকে নয়, অন্যদিকে সন্ধান করো। কি করে জিনিসটা ঘরের মধ্যে আসে, কি করে নন্দদুলালবাবু সকলের চোখের সামনে সেটা মুখে দেন, এইসব কথা ভেবে দেখো। রেজিস্ট্রি করে সাদা কাগজ কেন আসে? ওই স্ত্রী লোকটাকে টাকা পাঠানো হয় কেন, ভেবে দেখেছ? আমি হতাশভাবে বলিলাম, অনেক ভেবেছি, কিন্তু আমার দ্বারা হলো না। আরো ভাবো, কষ্ট না করিলে কি কেষ্ট পাওয়া যায়? গভীরভাবে ভাবো, একাগ্র চিত্তে ভাবো, নাছড় বান্দা হয়ে ভাবো। বলিয়া সে আবার লেন্সটা তুলিয়া রইল। আমি জিজ্ঞাসা করিলাম, আর তুমি? আমিও ভাবছি, কিন্তু একাগ্র চিত্তে ভাবা বোধহয় হয়ে উঠবে না, আমার জালিয়াত। বলিয়া সে টেবিলের উপর ঝুঁকিয়া বসিল। আমি ঘর হইতে উঠিয়া আসিয়া আমাদের বসিবার ঘরে আরাম কেদারাটায় লম্বা হইয়া শুইয়া আবার ভাবিতে লাগিলাম। সত্যিই তো, কি এমন কঠিন কাজ যে আমি পারিব না? নিশ্চয়ই পারিব। প্রথমত, রেজিস্ট্রি করিয়া সাদা কাগজ আসিবার সার্থকতা কি? অদৃশ্য কালি দিয়া কি তাহাতে কিছু লেখা থাকে? যদি তাই হয়, তাহাতে নন্দদুলালবাবুর কি সুবিধা হয়? জিনিসটা তো আর তাহার কাছে পৌঁছতে পারে না। আচ্ছা, ধরিয়া লওয়া যাক জিনিসটা কোনো ক্রমে বাহির হইতে ঘরের ভিতর আসিয়া পৌঁছিল, কিন্তু সেটা নন্দদুলালবাবু রাখেন কোথায়? হোমিওপ্যাথিক ঔষধের শিশিও লুকাইয়া রাখা সহজ কথা নয়। অষ্টপ্রহর সতর্ক চক্ষু তাহাকে ঘিরিয়া আছে, তাহার উপর প্রত্যহ খানা তল্লাশি চলিতেছে। তবে ভাবিতে ভাবিতে মাথা গরম হইয়া উঠিল। 5টা চুরুট পুড়িয়া ভস্মীভূত হইয়া গেল, কিন্তু একটা প্রশ্নেরও উত্তর পাইলাম না। নিরাশ হইয়া প্রায় হাল ছাড়িয়া দিয়াছি। এমন সময় একটা অপূর্ব আইডিয়া মাথায় ধরিয়া গেল। ধর্মর করিয়া আরামকেদারায় উঠিয়া বসিলাম। এও কি সম্ভব? কিংবা সম্ভব নয় বা না কেন? শুনিতে একটু অস্বাভাবিক ঠেকিলেও এছাড়া আর কি হইতে পারে? ব্যোমকেশ বলিয়াছে, কোনো বিষয়ের যুক্তিসম্মত প্রমাণ যদি থাকে, অথচ তাহা আপাত দৃষ্টিতে অসম্ভব বলিয়া মনে হয়, তবু তাহা সত্য বলিয়া ধরিতে হইবে। এই ক্ষেত্রেও ইহাই তো একমাত্র সমস্যার একমাত্র সমাধান। ব্যোমকেশকে বলিব বলিয়া মনে করিয়া উঠিয়া যাইতেছি, ব্যোমকেশ নিজেই আসিয়া প্রবেশ করিল। আমার মুখের দিকে চাহিয়া কহিল, কি ভেবে বার করলে নাকি? বোধহয় করেছি। বেশ বেশ, কি বার করলে শুনি? বলিতে গিয়া একটু বাধো বাধে ঠেকিতে লাগিল, তবুও জোর করিয়া সংকোচ সরাইয়া বলিলাম, দেখো, নন্দদুলালবাবুর ঘরের দেয়ালে কতগুলো মাকড়সা দেখিয়েছি। এখন মনে পড়ল, আমার বিশ্বাস তিনি সেইগুলোকে ধরে ধরে খান না। ব্যোমকেশ হো হো করিয়া উচ্চরাবে হাসিয়া উঠিল। অজিত, তুমি একেবারে একটি জিনিয়াস, তোমার জোড়া নেই। দেয়ালের মাকড়সা ধরে ধরে খেলে নেশা হবে না ভাই, গাময় গরলের ঘা ফুটে বেরোবে, বুঝলে? আমি উত্তপ্ত হইয়া বলিলাম, বেশ, তবে তুমিই বলো। ব্যোমকেশ চেয়ারে বসিয়া টেবিলের উপর পা তুলিয়া দিল।
অলসভাবে একটা চুরুট ধরাইতে ধরাইতে বলিল, সাদা কাগজ ডাকে কেন আসে বুঝতে পেরেছ? না। ইহুদি স্ত্রী লোকটিকে কেন টাকা পাঠানো হয় বুঝেছ? না। নন্দদুলাল বাবু দিবারাত্রি অশ্লীল গল্প লেখেন কেন তাও বুঝতে পারোনি? না। তুমি বুঝেছ? বোধ হয় বুঝেছি। ব্যোমকেশ চুরুটের দীর্ঘ টান দিয়ে নিমিলিত নেত্রে কহিল, কিন্তু একটা বিষয়ে নিঃসন্দেহে না জানা পর্যন্ত মন্তব্য প্রকাশ করা সমীচীন হবে না। কি বিষয়? ব্যোমকেশ মুদিত চক্ষে বলিল, আগে জানা দরকার নন্দদুলাল বাবুর জিভ কোন রঙের। মনে হইল ব্যোমকেশ আমাকে পরিহাস করিতেছে। রুষ্ট মুখে বলিলাম, ঠাট্টা হচ্ছে বুঝি? ঠাট্টা? ব্যোমকেশ চক্ষু খুলিয়া আমার মুখের ভাব দেখিয়া বলিল, রাগ করলে? সত্যি বলছি, ঠাট্টা নয়। নন্দদুলাল বাবুর জিভের রঙের উপরেই সব নির্ভর করছে। যদি তার জিভের রং লাল হয় তাহলে বুঝবো আমার অনুমান ঠিক, আর যদি না হয় তো তুমি বোধহয় তা লক্ষ্য করনি। আমি রাগ করিয়া বলিলাম, না, জিভ লক্ষ্য করার কথা আমার মনে হয়নি। ব্যোমকেশ সহাস্যে বলিল, অথচ ওইটাই আগে মনে হওয়া উচিত ছিল। যা হোক, এক কাজ করো, ফোন করে নন্দদুলাল বাবুর ছেলের কাছ থেকে খবর নাও। রসিকতা করছি বলে মনে করবে না তো? ব্যোমকেশ হাত নাড়িয়া কাব্যের ভাষায় বলিল, ভয় নাই তোর, ভয় নাই ওরে, ভয় নাই, কিছু নাই তোর ভাবনা। পাশের ঘরে গিয়া নম্বর খুঁজিয়া ফোন করিলাম। মোহন তখনও সেইখানে ছিল। সেই উত্তরটা দিল। ও কথাটা দরকারি বলে মনে হয়নি, তাই বলিনি। নন্দদুলাল বাবুর জিভের রং টকটকে লাল। একটু অস্বাভাবিক বলে মনে হয়, কারণ তিনি বেশি পান খান না। কেন বলো দেখি? ব্যোমকেশকে ডাকিলাম। ব্যোমকেশ আসিয়া বলিল, লাল তো, তবে আর কি হয়ে গেছে দেখি। আমার হাত হইতে ফোন লইয়া বলিল, ডাক্তারবাবু, ভালোই হইল, আপনার ধাঁধার উত্তর পাওয়া গেছে। হ্যাঁ, অজিতই ভেবে বার করেছে, আমি একটু সাহায্য করেছি মাত্র। আমার জালিয়াত নিয়ে ব্যস্ত ছিলুম তো, তাই। হ্যাঁ, জালিয়াতকে ধরেছি। বিশেষ কিছু করতে হবে না, কেবল নন্দদুলাল বাবুর ঘর থেকে লাল রঙের কালির দোয়াত আর লাল রঙের ফাউন্টেন পেনটা সরিয়ে দেবেন। হ্যাঁ, ঠিক ধরেছেন, কাল একবার আসবেন, তখন সব কথা বলবো। আচ্ছা, নমস্কার। অজিতকে আপনার পক্ষ থেকে ধন্যবাদ জানাবো। বলছিলাম কি না, ওর যে বুদ্ধি আজকাল ভীষণ ধারালো হয়ে উঠেছে। হাসিতে হাসিতে ব্যোমকেশ ফোন রাখিয়ে দিল। বসিবার ঘরে ফিরিয়া আসিয়া লজ্জিত মুখে বলিলাম, কতক কতক যেন বুঝতে পারছি, কিন্তু তুমি সব কথা পরিষ্কার করে বলো, কেমন করে বুঝলে? ঘড়ির দিকে একবার দৃষ্টিপাত করিয়া ব্যোমকেশ বলিল, খাওয়ার সময় হলো, এখনই পুটিরাম ডাকতে আসবে। আচ্ছা, চটপট বললে নিচ্ছি, শোনো। প্রথম থেকেই তুমি ভুল পথে যাচ্ছিলে। দেখতে হবে জিনিসটা ঘরের মধ্যে প্রবেশ করে কি করে। তার নিজের হাত পা নেই, সুতরাং কেউ নিশ্চয়ই তাকে দিয়ে আসে। কে সে? ঘরের মধ্যে 5 জন লোক ঢুকতে পায়, ডাক্তার, 2 ছেলে, স্ত্রী এবং আরেকজন। প্রথম 4 জন বিষ খাওয়াবে না, এটা নিশ্চিত। অতএব পঞ্চম ব্যক্তির কাজ। পঞ্চম ব্যক্তি কে? পঞ্চম ব্যক্তি হচ্ছে পিয়ন, যে হপ্তাহে একবার সই করানোর জন্য নন্দদুলাল বাবুর ঘরে ঢোকে। সুতরাং তার মারফতেই জিনিসটা ঘরে প্রবেশ করে। কিন্তু খামের মধ্যে তো সাদা কাগজ ছাড়া আর কিছু থাকে না, ওইখানেই ফাঁকি। সবাই মনে করে খামের মধ্যে জিনিসটা আছে, তাই পিয়নকে কেউ লক্ষ্য করে না। লোকটা হুঁশিয়ার, সে অনায়াসেই লাল কালির দোয়াত বদলে দিয়ে চলে যায়। রেজিস্ট্রি করে সাদা কাগজ পাঠাবার উদ্দেশ্য হচ্ছে কোনো ক্রমে পিয়নকে নন্দদুলাল বাবুর ঘরে ঢোকার অবকাশ দেওয়া। তারপর তুমি আর একটা ভুল করেছিলে। ইহুদি স্ত্রীলোকটাকে টাকা পাঠানো হয় পেনশন স্বরূপ নয়, এই প্রথা কোথাও প্রচলিত নয়। টাকা ওষুধের দাম। ওই মাগেই পিয়নের হাতে ঔষধ সরবরাহ করে। তাহলে দেখো, ঔষধ নন্দদুলাল বাবুর হাতের কাছে এসে পৌঁছলো, কেউ জানতে পারলো না। কিন্তু অষ্টপ্রহর ঘরে লোক থাকে, তিনি খাবেন কি করে? নন্দদুলাল বাবু গল্প লিখতে আরম্ভ করলেন। সর্বদাই হাতের কাছে লেখার সরঞ্জাম রয়েছে, তাই উঠে গিয়ে খাওয়ার দরকার নেই, খাটের উপর বসেই সে কার্য সম্পন্ন করা যায়। তিনি কালো কলম দিয়ে গল্প লিখছেন, লাল কলম দিয়ে তাতে দাগ দিচ্ছেন। একটু ফাঁক পেলেই কলমের নিপটি চুষে নিচ্ছেন, কালি ফুরিয়ে গেলে আবার ফাউন্টেন পেন ভরে নিচ্ছেন। জিভের রং লাল কেন এখন বুঝতে পেরেছ? কিন্তু লালই যে হবে এটা বুঝলে কি করে? কালোও তো হতে পারতো। হায় হায়, এটা বুঝলে না, কালো কালি যে বেশি খরচ হয়। নন্দলাল বাবু ওই অমূল্য নিধি কি বেশি খরচ হতে দিতে পারেন? তাই লাল কালির ব্যবস্থা। বুঝেছি, এত সহজ। সহজ তো বটেই, কিন্তু যেই লোকের মাথা থেকে এই সহজ বুদ্ধিটি বেরিয়েছে তার মাথাটা অবহেলার বস্তু নয়। এত সহজ বলেই তোমরা ধরতে পারছিলে না, কিন্তু তুমি ধরলে কি করে? খুব সহজে। এই ব্যাপারে 2টো জিনিস সম্পূর্ণ নিরর্থক বলে মনে হয়। 1, রেজিস্ট্রি করে সাদা কাগজ আসা। 2, নন্দদুলাল বাবুর গল্প লেখা। এই দুটোর সত্যিকারের কারণ খুঁজতে গিয়েই আসল কথাটি বেরিয়ে পড়ল।
পাশের ঘরে ঝনঝন করিয়া টেলিফোনের ঘন্টি বাজিয়া উঠিল। আমরা দুইজনেই তাড়াতাড়ি উঠিয়া গেলাম। ব্যোমকেশ ফোন ধরিয়া জিজ্ঞাসা করিল, কে আপনি? ও, ডাক্তারবাবু, কি খবর? নন্দদুলালবাবু চেঁচামেচি করছেন, হাত পা ছুটছেন? তা হোক তাতে কোনো ক্ষতি হবে না। কি বললেন? অজিতকে গালাগাল দিচ্ছেন সকার বকার তুলে? ভারী অন্যায় কিন্তু যখন তার মুখ বন্ধ করা যাচ্ছে না, তখন আর উপায় কি? অজিত অবশ্য ওসব গ্রাহ্য করে না। অবিমিশ্র প্রশংসা যে পৃথিবীতে পাওয়া যায় না তা সে জানে। মধু ও হুল কমলে কণ্টক, এই জগতের নিয়ম। হা হা হা। আচ্ছা, নমস্কার।